অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এমসিইউ এর সবচেয়ে বড় মুভি হতে যাচ্ছে। আর আপনারা তো জানেন অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স মূলত মার্বেল কমিক্সের 2015 সালে আসা সিক্রেট ওয়ার্স কমিক বুক থেকে হেভিলি ইন্সপিরেশন নিচ্ছে। সো আমাদের চ্যানেলে আমরা তাই রোড টু সিক্রেট ওয়ার্স একটা কমিক বুক জার্নিকে শুরু করেছি, যেখানে আমরা অলরেডি 3টা কমিক বুককে এক্সপ্লেন করে ফেলেছি। যে 3টা কমিক বুক হচ্ছে অ্যাভেঞ্জার্স ডিসঅ্যাসেম্বল, সিক্রেট ওয়ার এবং হাউস অফ এম। আর আজকে এই 3টা কমিক্সকে নিয়ে আমরা একসাথে মুভি স্টাইলে একটা ভিডিওতে দেখাবো। যদি মিস করতে না চান তাহলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকে স্টোরি শুরু হয় অ্যাভেঞ্জার্স ম্যানশন থেকে, যেখানে হকাই, শি হাল্ক সহ অন্যান্য মেম্বার্সরা লাঞ্চ করতে ব্যস্ত ছিল। আর তখন ওইখানে একটা অ্যালার্ম বেজে ওঠে এবং তারা দেখে তাদের একজন অ্যাভেঞ্জার্সদের মেম্বার অ্যাভেঞ্জার্স ম্যানশনের বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু সবথেকে অবাক করার ব্যাপার ছিল জ্যাকব হার্টস ওদের সামনে মারা গিয়েছিল। তখন অ্যান্টম্যান মানে আমাদের স্কট তার সামনে যায় কথা বলার উদ্দেশ্যে, কিন্তু জ্যাক শুধু একটা কথাই বলে, আই এম সরি। আর ঠিক ওই সময় অ্যাভেঞ্জার্স ম্যানশনে একটা বড় ধামাকা হয়, যার কারণে পুরো অ্যাভেঞ্জার্স ম্যানশন ধুলে মিশে যায়। আর ম্যানশনের ভিতরে থাকা সকল সুপার হিরোসরা মারাত্মকভাবে আহত হয়। কিন্তু তারা বেরিয়ে এসে দেখে অ্যান্টম্যান মারা গিয়েছে। অন্যদিকে জেনেভাতে হওয়া এক প্রেস কনফারেন্সের মধ্যে আয়রন ম্যান অ্যাভেঞ্জার্সকে রিপ্রেজেন্ট করছিল। সে নিজের স্পিচটা খুব সুন্দর মতো দিচ্ছিল, কিন্তু সাডেনলি তার মাথায় কিছু একটা ফিল হলো এবং সে ওইখানে উপস্থিত সকলকে যা না তা বলা শুরু করে। ওর কথা শুনে মনে হচ্ছিল সে নেশা করেছে। আর ওইখান থেকে বেরিয়ে এসে সে স্কারলেট উইচকে বলে তার কী হয়েছে সে নিজে বুঝে উঠতে পারছিল না। তার মনে হচ্ছে সে নেশা করেছে, কিন্তু সে মদের বোতলকে ছুঁয়েও দেখেনি। অন্যদিকে অ্যাভেঞ্জার্স ম্যানশনে এমন হামলা হওয়ার পর ক্যাপ্টেন আমেরিকা সহ অন্যান্য অ্যাভেঞ্জার্সদের মেম্বার্সরা ওইখানে আসে, কিন্তু ওই সময় একটা ফাইটার জেট আসে ওইখানে আছড়ে পড়ে। অ্যান্ড আমরা দেখি অ্যাভেঞ্জার্স ম্যানশনের যে পার্টটুকু ঠিক ছিল ওইটাও ডিস্ট্রয় হয়ে গিয়েছে। আর তখন ক্যাপ্টেন আমেরিকা এবং হকাই দেখে ওই জেট থেকে ভীষণ বেরিয়ে আসছে এবং সে তার মুখ থেকে লোহার কিছু বলকে ফেলতে থাকে, যা মুহূর্তে আল্ট্রন বটসে ট্রান্সফর্ম হয়ে যায়। আর তখন আমরা অ্যাভেঞ্জার্স ভার্সেস ওই আল্ট্রন বটগুলোর মধ্যে একটা ফাইটকে দেখি, যেখানে শি হাল্ক একটা পর্যায়ে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং একের পর এক আল্ট্রন বটসকে মারা শুরু করে। হালকা শি হাল্কের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা ছিল শি হাল্ক নিজেকে কন্ট্রোল রাখতে পারে, কিন্তু তা আজকে দেখে মনে হচ্ছিল না। সে নিজের উপর কন্ট্রোল রাখেনি এবং ক্যাপ্টেন আমেরিকা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে ক্যাপ্টেন আমেরিকার কথা না শুনেই ভিশনকে 2 টুকরে ভাগ করে ফেলে এবং ক্যাপ্টেনের উপর অ্যাটাক করে বসে। আর এরপর সে ওইখান থেকে বেরিয়ে শহরের দিকে আগাইতে থাকে, কিন্তু আয়রন ম্যান এসে তাকে একটা সজোরে ঘুষি মারে, যার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আয়রন ম্যানকে হকাই এবং অন্যান্যরা সবকিছু খুলে বলে। অপরদিকে আয়রন ম্যানও তার সাথে কি হয়েছে তা বলে। তখন সবাই তার কথা বিশ্বাস না করলেও ক্যাপ্টেন টনির কথা বিশ্বাস করে। এরপর আয়রন ম্যান ওইখান থেকে চলে যায়, আর আমরা দেখি ক্যাপ্টেন আমেরিকার সামনে আরও অনেক সুপার হিরোসরা চলে এসেছে। তারা সবাই ডিসিশন নেয় এই হামলা তদন্ত তারা করবে। আর তারা নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু ঠিক ওই সময় আকাশে একটা বিশাল ক্রি শিপকে দেখা যায় এবং ক্রি তাদের উপর অ্যাটাক করা শুরু করে। তখন সবাই ক্রিদের সাথে ফাইট করা শুরু করে এবং হকাই তাদের দিকে অ্যারোসকে ছুড়ে মারা শুরু করে। কিন্তু সাডেনলি একটা ক্রি তার পিছনে থাকে অ্যারোসে একটা অ্যাটাক করে, যার কারণে তার পিঠে থাকে অ্যারোসগুলো বারুদে আগুন লেগে যায়। সে জানে খুব দ্রুত সে ব্লাস্ট করবে, তাই একটা ক্রিকে ধরে হকাই তাদের শিপের দিকে উড়ে যাওয়া শুরু করে এবং মেন শিপে গিয়ে ধামাকাদার একটা ব্লাস্ট হয়, যার কারণে ক্রিদের সাথে সাথে আমাদের হকাইও অন দ্য স্পট মারা যায়। তখন আমরা ডক্টর স্ট্রেঞ্জকে দেখতে পাই, আর ওইখানে উপস্থিত সবাই তাকে সবকিছু খুলে বলে। আর সবকিছু শুনে ডক্টর স্ট্রেঞ্জ বলে এইসব করা কোনো সাধারণ সুপারহিরো অথবা সুপারভিলেনের পক্ষে সম্ভব না, কারণ এটা পাওয়ারফুল এক ম্যাজিকের ফল। আর এটা শুনে ক্যাপ্টেন আমেরিকার চোখে পানি চলে আসে, কারণ সে জানে এসব করার পেছনে শুধুমাত্র একজনেরই হাত রয়েছে, আর সেটা হচ্ছে স্কারলেট উইচ। কারণ সে পারে রিয়ালিটিকে চেঞ্জ করতে। স্কারলেট উইচের পাওয়ার এত বেশি যে অনেক সময় সে নিজেও জানে না সে কি বাস্তব রিয়ালিটিতে আছে নাকি নিজের মন গড়া রিয়ালিটিতে আছে। ডক্টর স্ট্রেঞ্জ ওদেরকে বলেছিল সে তার পাওয়ারের মাধ্যমে স্কারলেট উইচের লোকেশনকে জানতে পারবে। আর অন্যদিকে আমরা দেখি স্কারলেট উইচ নিজের স্বপ্নের দুনিয়াতে ছিল। সে তার কাল্পনিক বাচ্চা এবং কাল্পনিক ফ্যামিলিকে নিয়ে খাবার খাচ্ছিল। আর তখন ওইখানে ক্যাপ্টেন আমেরিকা এসে উপস্থিত হয়। সে অনেক চেষ্টা করে স্কারলেট উইচকে বোঝানোর, কিন্তু ওয়ান্ডা উল্টো তাকে অ্যাটাক করে বসে। আর আমরা দেখি স্কারলেট উইচ তার পাওয়ারের মাধ্যমে ওইখানে হাল্ক, উলভারিনের মতো সুপার হিরোসদেরকে নিয়ে আসে এবং তাদেরকে ইউজ করে অন্যান্য সুপার হিরোসদের উপর অ্যাটাক করা শুরু করে। স্কারলেট উইচকে আটকানো নিয়ারলি ইম্পসিবল হয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ডক্টর স্ট্রেঞ্জ এসে তার আই অফ আগামাটোকে ইউজ করে স্কারলেট উইচকে অ্যাটাক করে দুর্বল করে ফেলে, যার কারণে স্কারলেট উইচ কোমায় চলে যায়। আর এসব কিছু হওয়ার পর ম্যাগনেটো, যে কিনা কমিক্সের মধ্যে স্কারলেট উইচের বাবা, সে এখানে আসে এবং স্কারলেট উইচকে ফেরত চায়। আর সে স্কারলেট উইচকে নিয়ে অনেক দূরে চলে যায়, যার ব্যাপারে আর কেউ জানতে পারে না। আর অন্যদিকে টনি স্টার্কের কারণে ইউএন ডিসিশন নেয় যে তারা ইউএন থেকে অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভকে বাদ দিবে। এরপর অ্যাভেঞ্জার্সরাও ওইখান থেকে চলে যায়। পরের দিন ওই ভেঙে যাওয়া অ্যাভেঞ্জার্স ম্যানশনে সবাই উপস্থিত হয়, আর শি হাল্কও এখন নর্মাল হয়ে ফিরে এসেছে।
সে যা করেছিল আগের দিন তার জন্য সে লজ্জিত ছিল, কিন্তু সবাই খুব স্বাভাবিকভাবে তাকে গ্রহণ করে নেয়। কিন্তু টনি কিছুটা স্যাড ছিল। ও একটা অ্যানাউন্সমেন্ট করতে চায়, আর আমরা দেখি টনি বলা শুরু করে তাকে সেক্রেটারি অফ ডিফেন্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তার কোম্পানির অনেক বেশি লস হয়েছে। আর ইউএনও এখন অ্যাভেঞ্জার্সদেরকে ফান্ডিং দিবে না, তাই আমাদের উচিত এখানে থামানো। ওইখানে উপস্থিত বাকি অ্যাভেঞ্জার্স মেম্বার্সরা আর কিছু বলে নেই, কারণ তারা সবাই জানতো টনি ঠিক কথাই বলছিল। আর তাই তারা শেষবারের মতো একসাথে খাবার খায় আর তাদের গুড মেমোরিজগুলো কথা বলে। আর যখন পুরো অ্যাভেঞ্জার্স বাইরে বেরিয়ে আসে, তারা দেখতে পায় সাধারণ জনগণ তাদের সেভিয়ার্সদেরকে ফাইনাল গুড বাই দিতে চলে এসেছে। গল্পের শুরুতে লিক কেজকে তার বাড়িতে এক ভয়ানক আক্রমণের শিকার হতে দেখা যায়। তার প্রেমিকা জেসিকা জোন্স আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য ফোন করে, কারণ কেজ একটা অজানা শক্তি দ্বারা বিধ্বস্ত হয়। এই আক্রমণে তিনি গুরুতরভাবে আহত হন এবং হাসপাতালে ভর্তি হন, যেখানে তার আঘাত এতটাই জটিল যে সাধারণ চিকিৎসায় কোনো ফলাফল হয় না। কেজের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শিল্ডের পরিচালক নিক ফিউরি হাসপাতালে উপস্থিত হন। স্পষ্টতই তাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। তখনই প্রকাশ পায় যে কেজকে এভাবে টার্গেট করে মারা হচ্ছে 1 বছর আগে সংগঠিত একটি গোপন মিশনের কারণে, যা সম্পূর্ণভাবে গোপন ও অবৈধ ছিল। এরপর কাহিনী 1 বছর আগের ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, যেই সময় শিল্ডের পরিচালক হিসেবে ফিরি জানতে পারেন যে কিছু নিম্নস্তরের সুপার ভিলেন উন্নত প্রযুক্তি অস্ত্র ব্যবহার করছে। এত উন্নত অস্ত্রশস্ত্র তারা কোথা থেকে পেল? তদন্তের মাধ্যমে ফিরি আবিষ্কার করেন যে ল্যাটভিয়ার নতুন প্রধানমন্ত্রী লুসিয়া ভন ভার্ডাস গোপনে আমেরিকার সুপার ভিলেনদের অর্থায়ন উন্নত অস্ত্র সরবরাহ করছে। সে সময় ডক্টর ডুম হেলে আটকে থাকায় ভার্ডাস ল্যাটভিয়ার দায়িত্ব নেয় এবং দেশটির প্রযুক্তিগত সম্পদকে ব্যবহার করে আমেরিকা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সুপার ভিলেনদের সহায়তা করে। ফিউরি এই তথ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করেন এবং সামরিক হস্তক্ষেপের অনুরোধ করেন, কিন্তু প্রেসিডেন্ট তা প্রত্যাখ্যান করেন। তখন ফিউরি সিদ্ধান্ত নেন তিনি নিজেই এই সমস্যার সমাধান করবেন। যেহেতু সরকার কোনো পদক্ষেপ নিতে নারাজ, তাই তিনি গোপনে কিছু সুপার হিরোকে একত্রিত করেন এবং বেআইনি মিশনের জন্য দলে অন্তর্ভুক্ত হয় ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান, উলভারিন, ডেয়ারডেভিল, লিউক কেজ, ব্ল্যাক উইডো এবং শিল্ডের এজেন্ট ডেইজি জনসন। ফিউরি ব্যাখ্যা করেন যে তাদের মিশন হলো ল্যাটভিয়ার গোপন প্রবেশ করা এবং ভার্ডাসের অবৈধ অস্ত্র সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা, কিন্তু তিনি পুরো পরিকল্পনাটি তাদের জানান না। দলটি ল্যাটভিয়ারে প্রবেশ করে এবং একে ইন্টেন্স অ্যাটাক করে। তারা ভার্ডাসের গবেষণাকে ধ্বংস করে, অস্ত্র সরবরাহ ব্যবস্থা বন্ধ করে এবং তার পরিকল্পনাকে নস্যাৎ করে দেয়। লুসিয়া ভন ভার্ডাসকে হারাতে তারা সক্ষম হয় যখন ডেইজি জনসন তার সিসমিক শক্তি ব্যবহার করে একটি ভবন তার উপর ধসিয়ে দেয়। মিশন সফল হওয়ার পর ফিউরি দলের স্মৃতি মুছে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে। এর পিছনে মূল কারণ ছিল ফিউরি পুরো ল্যাটভিয়ারকে ধ্বংস করে দিয়েছিল আর সুপারহিরোরা এর বিরোধিতা করেছিল। কিন্তু 1 বছর পর বর্তমান সময়ে লুক কেজের উপর হামলা হয় এবং তার পরপরে অন্যান্য হিরোদেরও টার্গেট করা হয়। ডেয়ারডেভিল, স্পাইডারম্যান এবং ক্যাপ্টেন আমেরিকার রহস্যময় আক্রমণের শিকার হয়। স্পাইডারম্যান, যে কিনা বর্তমানে শিল্ডের এজেন্ট, এই ঘটনাগুলো রহস্য উন্মোচন করতে চায়, কিন্তু সে নিজের ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ে। এরপর জানা যায় যে লুসিয়া ভন ভার্ডাস এখনও বেঁচে আছে। শুধু তাই নয়, সে এখন সাইবারনেটিক প্রযুক্তির দ্বারা পরিবর্তিত হয়েছে এবং নিজেকে জীবন্ত অস্ত্রে রূপান্তরিত করেছে। সে তার আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। সুপার ভিলেনদের একে প্রযুক্তিগত উন্নত বাহিনী নিয়ে সে নিউ ইয়র্কে আক্রমণ চালায় এবং ফিউরির দলে থাকা হিরোদের উপরও প্রতিশোধ নিতে চায়। ভার্ডাসের বাহিনী নিউ ইয়র্ক শহরে তাণ্ডব চালাতে থাকে। তাদের প্রযুক্তিগত স্যুট এত উন্নত যে হিরোদের পক্ষে তাদের পরাস্ত করা কঠিন হয়ে পড়ে। অবশেষে ফিউরি স্বীকার করেন যে তিনি 1 বছর আগে একটি গোপন মিশন পরিচালনা করেছিলেন এবং সেই মিশনের ফলস্বরূপ এই আক্রমণ ঘটেছে। এতে দলের হিরোরা ক্ষুব্ধ হয়, কারণ তারা বুঝতে পারে যে তাদের অজান্তে একটি যুদ্ধের অংশ বানানো হয়েছিল তাদেরকে। তবুও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হতে থাকে। ডেইজি জনসন আবার তার শক্তি ব্যবহার করে লুসিয়া ভন ভার্ডাসকে আণবিক স্থল ধ্বংস করে দেয়। এবার চিরতরে যুদ্ধে বিজয়ী হলেও হিরোরা ফিউরির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে, বিশেষ করে ক্যাপ্টেন আমেরিকা। তিনি ফিউরির নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং তার কর্মকাণ্ডকে বেআইনি ঘোষণা করেন। কিন্তু লোগান যখন জানতে পারে ফিউরি তার ব্রেনের সাথে খেলেছে, তখন সে ফিউরিকে 2 ভাগে ভাগ করে দেয়। সবাই তাকে থামাতে চেয়েও তা পারে নাই, কিন্তু আমরা দেখি এটা নিক ফিউরি না, বরং এটা হচ্ছে এক ধরনের রোবট। ফিউরি তখনই এই জায়গায় ছেড়ে চলে গিয়েছিল যখন লুসিয়াকে মেরে ফেলা হয়েছিল। ফিউরি তখন দূরে কোথাও বসে ব্রডকাস্ট করে কিছু কথা বলেন। শিল্ডের উচ্চপদস্থ কর্তৃপক্ষ এই মিশনের কথা জানতে পারে এবং ফিউরির অবস্থান দুর্বল হয়ে পড়ে। তিনি বুঝতে পারেন যে এখন আর তার পক্ষে সিক্রেট ওয়ার পরিচালনা করা সম্ভব নয়। তিনি আত্মগোপনে চলে যান আর তার অনুপস্থিতিতে মারিয়া হেলকে শিল্ডের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই ঘটনার প্রভাব মার্ভেল ইউনিভার্সের ভবিষ্যৎ কাহিনীগুলোর উপরে পড়ে। নিক ফিউরির অন্তর্ধান শিল্ডের নতুন নেতৃত্বে উত্থান ঘটায়। হিরোরা, বিশেষ করে ক্যাপ্টেন আমেরিকা, সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকলাপ নিয়ে আরও সন্দেহপ্রবণ হয়ে ওঠে।
সরকার এবং সুপারহিরোদের মধ্যে আস্থার সংকট বাড়তে থাকে, যা পরবর্তীতে সিভিল ওয়ার ইভেন্টের ভিত্তি তৈরি করে। গল্পের শুরুতে আমরা দেখি যে স্কারলেট উইচ তার 2 সন্তানকে জন্ম দিচ্ছে। সে একই ঘরে উপস্থিত রয়েছে ডক্টর স্ট্রেঞ্জ, তার ভাই কুইকসিলভার, তার বাবা ম্যাগনেটো আর তার স্বামী ভিশন। সবাই খুশি ছিল। হঠাৎই সেখানে উপস্থিত হন প্রফেসর জেভিয়ার। তিনি বারবার চিৎকার করে তাকে সত্যিটা বোঝাতে বাধ্য করেন। তৃতীয়বার চিৎকার করার পর স্কারলেট উইচ হুঁশে আসে এবং বুঝতে পারে সবটা এক মরিচিকা ছিল। আসলে সে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। এই জন্য ম্যাগনেটো এবং প্রফেসর জেভিয়ার মিলে তাকে সাহায্য করার চেষ্টা করে। কিন্তু ধীরে ধীরে তার বাস্তব জীবনের উপর থেকে দখল হারিয়ে যাচ্ছিল। এভাবে চলতে থাকলে সে শুধু নিজের জন্য নয়, পুরো বিশ্বের জন্য ভয়ঙ্কর বিপদ হয়ে উঠতে পারত। এই জন্য চিন্তিত হয়ে প্রফেসর জাভিয়ার, উলভারিন, সাইক্লোপস এবং বাকিরা একটা বড় সিদ্ধান্ত নেয়। এদিকে কুইকসিলভার তার বাবাকে অনুরোধ করে, ওরা ওকে মারতে আসছে, আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু ম্যাগনেটো কোনো জবাব দেয় না। সে পায়ে লুটিয়ে পড়ে বাবাকে অনুরোধ করে বোনকে বাঁচাতে, তবুও কোনো উত্তর মেলে না। অন্যদিকে প্রফেসর জেভিয়ার পুরো ঘটনাটা এক্সম্যান এবং অ্যাভেঞ্জার্সদের শোনায় এবং স্কারলেট উইচকে থামানোর সিদ্ধান্ত নিতে বলে। অনেক তর্কের পর সবাই মেনে নেয়, যদি পৃথিবীকে বাঁচাতে হয় তবে অন্য কোনো পথ নেই। এদিকে বদলে গেছে পুরো পৃথিবী। ডক্টর স্ট্রেঞ্জ এখন এক মনোরোগ বিশেষজ্ঞ। স্টর্ম একজন সুপার মডেল। শুধু একজনের জীবন বদলায়নি, উলভারিনের। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, কিন্তু মনে হচ্ছিল কত কিছু ভুল। সে জানতো চোখের সামনে যা করছে সবটাই মিথ্যে। উলভারিন সে জগৎ থেকে পালিয়ে যায় এবং হঠাৎ খবরের কাগজে দেখে এই বিশ্ব ম্যাগনেটো রাজত্ব করছে। তার নাম ম্যাগনাস এবং এই জগতে মিউট্যান্টদের সংখ্যা সাধারণ মানুষের চেয়ে বেশি। সে জেভিয়ারকে খুঁজে পায় না, হতাশ হয়ে টনি স্টারের কাছে যায়, কিন্তু তার পিছনে শিল্ড এজেন্টরা। শেষে সে গিয়ে উপস্থিত হয় লিউ কেজের বাসায়। আর সবচেয়ে অবাক করার ব্যাপার, তার সামনে দাঁড়িয়ে আছে হকাই, যাকে সে নিজের চোখে মরতে দেখেছিল। এরপরে উপস্থিত হয় ম্যাগনেটো সেনারা, কিন্তু ক্লকের সাহায্যে তারা সবাই টেলিপোর্ট হয়ে অন্যত্র চলে যায়। ওই সময় উপস্থিত হয় এমা ফ্রস্ট। তারও ছিল মন পড়ার এক ক্ষমতা। সে উলভারিনের স্মৃতি জাগিয়ে তোলে। তখন উলভারিন বুঝতে পারে যে এই পুরো পৃথিবী আসলে স্কারলেট উইচের তৈরি। সবাইকে জাগানোর তারিখে পরের নাম ছিল পিটার পার্কার। এই ভুয়া জগতে তার জীবন সবচেয়ে বেশি বদলে গিয়েছিল। সে আবার ফিরে পেয়েছিল আঙ্কেল বেন এবং গ্রেন স্টেসিকে। কিন্তু ধীরে ধীরে তার সব আসল স্মৃতি ফিরে আসে এবং গ্রেনের মৃত্যু, ভ্যানম, কার্নেজ, ডক্টর অক্টোপাস এবং তার আসল স্ত্রী মেরি জেনের কথা মনে পড়ে। সবকিছু মনে পড়ে যাওয়ার পর সে দ্বিধা ভুগতে থাকে। শেষে তারা সবাই মিলে সমস্ত হিরোদের তাদের আসল জীবন মনে করিয়ে দেয়, শুধু একজন বাদে, ক্যাপ্টেন আমেরিকা। কারণ এই জগতে সে বয়স্ক একজন মানুষ, আসল জীবনের মতো বরফে জমা ছিল না সে। অন্যদের ম্যাগনেটো তার রাজপ্রাসাদে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত অতিথিদের মধ্যে ছিল ডক্টর ডুম, যার মুখ তখনও পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেখানে হঠাৎ উপস্থিত হয় সব অ্যাভেঞ্জার্স এবং এক্সম্যান। আর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। লড়াইয়ে তারা বুঝতে পারে যে স্কারলেট উইচ তাদের সামনে দাঁড়িয়ে নেই, ওটা শুধু একটা ভ্রম। আসলে স্কারলেট উইচ দূরে এক টাওয়ারে তার সন্তানদের সাথে বন্দী ছিল। ডক্টর স্ট্রেঞ্জ তাইও খুঁজে বের করে এবং যুদ্ধের কথা বলে বোঝাতে চেষ্টা করে। আর তখন সত্য কথাটা প্রকাশ পায়। হিসেবে আসল কারিগর ম্যাগনেটো নয়, বরং কুইকসিলভার। কিন্তু ঠিক তখনই হকাই তীর ছুড়ে মারে স্কারলেট উইচের দিকে। অন্যদিকে এমা ফ্রস্ট এবং লাইলা মিলেহা ম্যাগনেটোর স্মৃতি খুলে দেয়। সব সত্য জেনে ম্যাগনেটো নিজের ছেলের উপর প্রচণ্ড রেগে যায়। সবশেষে স্কারলেট উইচ 3টি শব্দ উচ্চারণ করে, নো মোর মিউট্যান্টস। তারপর ভয়ঙ্কর আলো আর বিস্ফোরণে পুরো জগৎ আবার বদলে যায়। পিটার পার্কে জেগে ওঠে এমজের পাশে, কিন্তু এবার তার সব স্মৃতি অক্ষত ছিল। এমা ফ্রস্ট জানতে পারে যে এই ঘটনার পর বহু এক্সম্যান তাদের শক্তি হারিয়েছে। কেবল উলভারিনের কাছে রয়ে গেছে শক্তি এবং সেই সাথে তার সমস্ত স্মৃতি। এমা ফ্রস্ট পরে খুঁজে পায় যে স্কারলেট উইচের কারণে মিউট্যান্টদের জনসংখ্যা ভয়ঙ্করভাবে কমে গেছে। অন্যদিকে হকাই আবার জীবিত হয়েছে, কিন্তু অ্যাভেঞ্জার্স তাইও খুঁজে পাচ্ছে না। আর এক কোণে জেনারেশন মরুভূমিতে নিঃসঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে ক্ষমতাহীন ম্যাগনেটো। আর এখানে শেষ হয় হাউস অফ এমের স্টোরি। এটাই ছিল অ্যাভেঞ্জার্স এবং এক্সম্যানের ক্রসওভার সিরিজ হাউস অফ এমের গল্প, যেখানে আমরা দেখেছি স্কারলেট উইচের শক্তির ভয়ঙ্কর পরিণতি। এই ঘটনার পর থেকে মিউট্যান্টসরা ধীরে ধীরে বিলুপ্ত প্রজাতিতে পরিণত হতে থাকে। আর আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক এন্ড শেয়ার করিও। নেক্সট ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।